আসসালামু আলাইকুম, জেকে লার্নিং একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে বৈশ্বিক ইতিহাসের প্রথম পার্ট বলা চলে, কারণ আমরা আজকে আলোচনা করব বিশ্ব সভ্যতা। বিশ্বের যে বিভিন্ন ধরনের সময় বিভিন্ন সভ্যতার উদ্ভব হয়েছে এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এর মধ্যে আছে মেসোপটেমীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, বেবিলনীয় সভ্যতা, সিরীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, এরকম ছোট বড় প্রায় 15টা সভ্যতা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ভিডিও শেষ পর্যন্ত দেখলে আশা করি সভ্যতা নিয়ে অন্ততপক্ষে আর কোনো প্রশ্ন থাকবে না। প্রথমত সভ্যতার সূচনা হয় মূলত আগুন এবং হাতিয়ারের ব্যবহারের ফলে, আর এই বিশ্ব সভ্যতার যাত্রা আনুমানিক খ্রিস্টপূর্ব 5000 অব্দ থেকে। আর প্রথম যে সভ্যতাটি সেটি হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা। তাহলে বিশ্বের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি? মেসোপটেমীয় সভ্যতা। আর এই মেসোপটেমিয়া একটা গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী ভূমি। তাহলে মেসোপটেমীয় যে শব্দটির অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী ভূমি। এই সভ্যতার যে উৎপত্তি স্থল অথবা বর্তমান অবস্থান আমরা যদি বলি, এই সভ্যতাটা হচ্ছে টাইগ্রিস ও ইউফ্রেটিস মানে দজলা ও ফোরাত নদীর মধ্যবর্তী স্থানে। তাহলে মেসোপটেমিয়া শব্দের অর্থই কিন্তু দুই নদীর মধ্যবর্তী ভূমি। আর এই দুইটা নদীর একটা হচ্ছে টাইগ্রিস আর একটা হচ্ছে ইউফ্রেটিস। টাইগ্রিস নদীকে বলা হয় দজলা নদী আর ইউফ্রেটিস নদীকে বলা হয় ফোরাত নদী। এই দজলা আর ফোরাত নদীর যে মধ্যবর্তী স্থানে যে সভ্যতা গড়ে উঠেছিল এটাই হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। আর এই মেসোপটেমীয় সভ্যতার বর্তমান অবস্থান আমরা যদি বলি, ইরাক, ইরান, সিরিয়া, তুরস্ক এবং কুয়েতের কিছু অংশ জুড়ে। তাহলে মেসোপটেমীয় সভ্যতা বর্তমান অঞ্চল যদি আমরা বলি কোনটা কোনটা? ইরাক, ইরান, সিরিয়া, তুরস্ক এবং কুয়েতের কিছু অংশ। আর এই মেসোপটেমীয় সভ্যতার অন্তর্ভুক্ত কয়েকটি সভ্যতা রয়েছে। এর মধ্যে আছে হচ্ছে সুমেরীয় সভ্যতা, বেবিলনীয় সভ্যতা, অ্যাসিরীয় সভ্যতা, ক্যালোডীয় সভ্যতা এবং আক্কাদায়ী সভ্যতা। এই 5টা সভ্যতাকে মূলত এই মেসোপটেমীয় সভ্যতার অন্তর্ভুক্ত ধরা হয়। এর মধ্যে প্রথমে আমরা যে সভ্যতাটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে সুমেরীয় সভ্যতা। সুমেরীয় সভ্যতার আদি অবস্থান ছিল ইরাকে। তাহলে বর্তমান যে ইরাক, এটার আদি অবস্থানটাই মূলত সুমেরীয় সভ্যতা। আর এই সুমেরীয় সভ্যতার সময়কাল যদি আমরা বলি এটা হচ্ছে মানে কবে উৎপত্তি হয়েছিল, খ্রিস্টপূর্ব 4000 অব্দে। আর সুমেরীয় সভ্যতার অবদান যদি আমরা দেখি, সবচেয়ে বড় অবদান হচ্ছে চাকার আবিষ্কার। চাকার আবিষ্কার, তাহলে চাকার আবিষ্কার কারা করে? চাকার আবিষ্কার করে হচ্ছে সুমেরীয়রা। আর এই সুমেরীয়রা এক ধরনের লিপির উদ্ভাবন করে। এই লিপিকে বলা হয় কিউনিফর্ম লিপি। তাহলে এই কিউনিফর্ম লিপি কারা আবিষ্কার করে? সুমেরীয়রা। চাকা কারা আবিষ্কার করে? সুমেরীয়রা। কিউনিফর্ম লিপিতে লেখা বিখ্যাত মহাকাব্যের নাম হচ্ছে গিলগামেশ। তাহলে এই গিলগামেশ যে বিখ্যাত মহাকাব্যটি, এটি কোন লিপিতে লেখা? কিউনিফর্ম লিপিতে লেখা। লিখন পদ্ধতির আবিষ্কার করে। তাহলে লিখন পদ্ধতির আবিষ্কার করে কারা? সুমেরীয় সভ্যতার যে তারা হচ্ছে লিখন পদ্ধতির আবিষ্কার করে, যা বাম থেকে ডানে লেখা হতো। মানে বর্তমানেও কিন্তু আমরা যে বাংলা লিখি বা ইংরেজি লিখি এগুলা কিন্তু বাম দিক থেকে ডান দিকেই লিখি। তারা হচ্ছে সিলমোহর তৈরি করে। পৃথিবীর প্রথম আইন রচিত হয়, কোড অফ ইউরনাম্য। আর এটা হচ্ছে সুমেরীয় সভ্যতার অবদান। আর বিশেষ তথ্য যদি আমরা বলি সুমেরীয় সভ্যতা নিয়ে, যে 30টি নগর রাষ্ট্র নিয়ে প্রথম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন ডুঙ্গি। নগর রাষ্ট্রের প্রধানের পদবি ছিল পাতেশি। আর সুমেরীয় সভ্যতার আয়ের মূল উৎস ছিল কৃষি। তাহলে সুমেরীয় সভ্যতার বর্তমান অবস্থান হচ্ছে ইরাকে। গুরুত্বপূর্ণ তথ্য: চাকা আবিষ্কার করে, কিউনিফর্ম লিপি আবিষ্কার করে, গিলগামেশ লিপি হচ্ছে কিউনিফর্ম কাব্য হচ্ছে কিউনিফর্ম লিপিতে লিখিত, তারা সিলমোহর তৈরি করে, আর প্রথম আইন রচিত হয় এই সুমেরীয় সভ্যতায়।
এরপর আমরা যদি দেখি বেবিলনীয় সভ্যতার এটার উৎপত্তিস্থল আমরা যদি বলি বা বর্তমান অবস্থান, এটা হচ্ছে মূলত সিরিয়ার মরুভূমি অঞ্চলের অ্যামোরাইট জাতিরা গড়ে তোলে। তাহলে ব্যাবিলনীয় সভ্যতাটা গড়ে তোলে অ্যামোরাইট জাতিরা। এর স্থপতি কে ছিল? অ্যামোরাইট নেতা হাম্মুরাবি। তাহলে অ্যামোরাইট নেতা হাম্মুরাবি হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতার স্থপতি। আর এই সভ্যতার উদ্ভব হয় বা সময়কাল যদি আমরা বলি আনুমানিক 2050 খ্রিস্টপূর্বাব্দে। আর ব্যাবিলনীয় সভ্যতার অবদান, হাম্মুরাবির লিখিত আইন কোড অফ হাম্মুরাবি, যা পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ লিখিত আইন। তাহলে পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ লিখিত আইন কোনটি? কোড অফ হাম্মুরাবি। এই আইনের মূল কথা হলো অ্যান আই ফর অ্যান আই। আর এই ব্যাবিলনীয় সভ্যতার বিশেষ তথ্য হচ্ছে আইনের শাসন ছিল প্রতিশোধমূলক, যেমন চোখের বদলে চোখ। পৃথিবীর প্রাচীনতম মানচিত্রের সন্ধান পাওয়া যায় এই ব্যাবিলনীয় সভ্যতায়। পৃথিবীর প্রাচীনতম মানচিত্রের সন্ধান কোথায় পাওয়া যায়? ব্যাবিলনীয় সভ্যতায়। আর এই ব্যাবিলনীয় সভ্যতার স্থপতি ছিলেন অ্যামোরাইট নেতা হাম্মুরাবি। এরপর হচ্ছে আমরা যদি আসি যে অ্যাসিরীয় সভ্যতা। অ্যাসিরীয় সভ্যতা কোথায় গড়ে ওঠে? প্রায় ব্যাবিলন থেকে 200 মাইল উত্তরে টাইগ্রিস নদীর তীরে। তাহলে টাইগ্রিস নদীর তীরে হচ্ছে অ্যাসিরীয় সভ্যতা গড়ে ওঠে। অ্যাসিরীয় সভ্যতার অবদানের মধ্যে আমরা যদি বলি, তারা বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করে, পৃথিবীকে প্রথম অক্ষাংশ এবং দ্রাঘিমাংশে ভাগ করে, ব্রোঞ্জের ভাস্কর্য তৈরি করে। এখান থেকে প্রথম দুইটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে, যে বৃত্তকে কারা 360 ডিগ্রিতে ভাগ করে? অ্যাসিরীয়রা। পৃথিবীকে প্রথম অক্ষাংশ এবং দ্রাঘিমাংশে ভাগ করে কারা? অ্যাসিরীয়রা। আর এটার বিশেষ তথ্য হচ্ছে এই সভ্যতাটা পরিচিত ছিল সামরিক রাষ্ট্র হিসেবে। তাহলে সামরিক রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল কোন সভ্যতা? অ্যাসিরীয় সভ্যতা। এরপর হচ্ছে আসি আমরা ক্যালোডীয় সভ্যতায়। এই ক্যালোডীয় সভ্যতাটা গড়ে তোলে কারা? যে পারস্য উপসাগরীয় এলাকার সেমিটিক জাতিভুক্ত ক্যালেডীয়রা। আর এই ক্যালোডীয় সভ্যতার প্রতিষ্ঠাতা হচ্ছে রাজা নেবুচাঁদনেজার। তাহলে রাজা নেবুচাঁদনেজার কোন সভ্যতার প্রতিষ্ঠা করেন? ক্যালোডীয় সভ্যতার। আর এই ক্যালোডীয়দের অবদানের কথা যদি আমরা বলি, ব্যাবিলনের শূন্য উদ্যান নির্মাণ। আর মূলত এই ক্যালোডীয় সভ্যতাটা কিন্তু আমরা আগে যে ব্যাবিলনীয় সভ্যতা পড়েছি, এই ক্যালোডীয় সভ্যতাটাও নতুন ব্যাবিলনীয় সভ্যতা নামে পরিচিত। আর ব্যাবিলনের শূন্য উদ্যান নির্মাণ করে ক্যালোডীয়রা। সপ্তাহকে তারা 7 দিনে ভাগ করে, প্রতিদিন 12 জোড়া ঘন্টায় ভাগ করার পদ্ধতি, মানে প্রতিদিনকে যে 12 ঘন্টা, একটা দিনে 12 ঘন্টা, এটা ভাগ করে প্রথম ক্যালোডীয়রা 12টি নক্ষত্রের সন্ধান দেন, যা থেকে 12টি রাশিচক্রের সৃষ্টি হয়। আর এই ক্যালোডীয় সভ্যতা সম্পর্কে আমরা যদি বিশেষ তথ্য দিই, যে এটা নতুন ব্যাবিলনীয় সভ্যতা নামেও পরিচিত। আর ক্যালোডীয় সভ্যতার মানুষ তারা হচ্ছে ভাগ্যে বিশ্বাসী ছিলেন। আর তাদের প্রধান দেবতা ছিল জুপিটার, যার অন্য নাম ছিল হচ্ছে মার্ডক। এরপর আমরা যদি দেখি মিশরীয় সভ্যতা, গুরুত্বপূর্ণ একটি সভ্যতা। এর অবস্থান হচ্ছে মিশরের নীল নদের তীরে। মিশরের নীল নদের তীরে যে সভ্যতা গড়ে ওঠে এটাকে বলা হয় মিশরীয় সভ্যতা। সময়কাল ছিল খ্রিস্টপূর্ব 4000 অব্দে। আর তাদের অবদান যদি আমরা বলি, অবদান হচ্ছে তারা হাইরোগ্লিফিক লিপি উদ্ভাবন করে। তাহলে হাইরোগ্লিফিক লিপি উদ্ভাবন করে কারা? মিশরীয়রা। প্যাপিরাস নামক নলখাগড়া জাতীয় গাছের বাকল থেকে সাদা রঙের কাগজ তৈরি করে। 12 মাসকে 1 বছর, 30 দিনকে 1 মাস, 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর, 30 দিনে 1 মাস, এই যে গণনা রীতি, এটা চালু করে কিন্তু মিশরীয়রা। চিকিৎসা শাস্ত্রের প্রথম তারাই ম্যাটেরিয়া মেডিকা বা ঔষধের তালিকা প্রণয়ন করে। তাহলে ঔষধের তালিকা প্রণয়ন প্রথম করে মিশরীয়রা। আর জাহাজ নির্মাণ শিল্পের জন্য মিশর প্রসিদ্ধ ছিল। জাহাজ নির্মাণ শিল্পের জন্য প্রসিদ্ধ সভ্যতা হচ্ছে মিশরীয় সভ্যতা। এই মিশরীয় সভ্যতা সম্পর্কে আমরা বিশেষ কিছু তথ্য যদি দেখি, যে মিশরের প্রথম নরপতি বা পুরোহিত ছিলেন নমারাম বা মেনেস। তিনি প্রথম ফারাও মর্যাদা লাভ করেন। প্রাচীন মিশরের রাজাদের বলা হতো ফারাও। তাহলে প্রাচীন মিশরের রাজাদের কি নামে ডাকা হতো? ফারাও নামে ডাকা হতো। পৃথিবীর সবচেয়ে পুরাতন কীর্তিস্তম্ভ হচ্ছে পিরামিড। ফারাও রাজাদের যে মৃতদেহ সংরক্ষণের জন্য তৈরি করা হতো এই পিরামিড।
মিশর তথা পৃথিবীর সবচেয়ে বড় পিরামিড হচ্ছে ফারাও কুফুর পিরামিড। তাহলে ফারাও কুফুর পিরামিড হচ্ছে মিশরের সবচেয়ে বড় পিরামিড অথবা পৃথিবীর সবচেয়ে বড় পিরামিড। এটার গুরুত্বপূর্ণ তথ্য আমরা যদি বলি, হায়ারোগ্লিফিক লিপি উদ্ভাবন তারা হচ্ছে 12 মাসে 1 বছর 30 দিনে 1 মাস এই গণনারীতি তারা চালু করেন। আর মিশরের পিরামিড হচ্ছে সবচেয়ে বড় পিরামিড কিন্তু মিশরেই অবস্থিত, ফারাও কুফুর পিরামিড। মিশরীয় সভ্যতার পর হচ্ছে সিন্ধু সভ্যতা, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রায় পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে যে সিন্ধু নদের অববাহিকায় গড়ে ওঠে সিন্ধু সভ্যতার শ্রেষ্ঠ দুটি শহর ছিল, একটা হচ্ছে হরপ্পা আর একটা হচ্ছে মহেঞ্জোদারো। তাহলে হরপ্পা মহেঞ্জোদারো দুইটা সভ্যতা কিন্তু বা শহর কিন্তু এই সিন্ধু সভ্যতায় গড়ে উঠেছিল। হরপ্পা শহরটি গড়ে ওঠে উত্তর পূর্বে পাঞ্জাবে সিন্ধু নদীর উপনদী রাভির তীরে, আর মহেঞ্জোদারো শহরটি গড়ে ওঠে সিন্ধু নদীর তীরে। আর এই সিন্ধু সভ্যতার কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা এদের অবদান যদি আমরা বলি, সভ্যতার ইতিহাসে প্রথম পরিকল্পিত নগরায়নের ধারণা দেয়। তাহলে প্রথম নগরায়নের ধারণা দেয় কিন্তু এই সিন্ধু সভ্যতায় যারা বাস করতো তারা। বা অর্থনৈতিক অবস্থা ছিল কৃষি নির্ভর, স্কেল দিয়ে দৈর্ঘ্য মাপার পদ্ধতি আবিষ্কার করে। তাহলে স্কেল দিয়ে দৈর্ঘ্য মাপার পদ্ধতি আবিষ্কার করে সিন্ধু সভ্যতা সময়ে আবিষ্কৃত হয়। ওজন পরিমাপের জন্য বাটখারার ব্যবহার, এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রায় পরীক্ষার মধ্যে আসে যে ওজন পরিমাপের জন্য বাটখারার ব্যবহার প্রথম কারা করে, সিন্ধু সভ্যতায় প্রথম ব্যবহার করা হয়। প্রধান বৈশিষ্ট্য ছিল পয় নিষ্কাশন ব্যবস্থা। আর এই সিন্ধু সভ্যতা হচ্ছে এটার বিশেষ তথ্য যদি আমরা বলি যে উপমহাদেশের সবচেয়ে পুরাতন সভ্যতা, তাম্র বা ব্রোঞ্জ যুগের সভ্যতা। এর অপর নাম হচ্ছে নগর সভ্যতা। সিন্ধু সভ্যতার অপর নাম হচ্ছে নগর সভ্যতা। আর এই সিন্ধু সভ্যতার আবিষ্কার করেন কি? আবিষ্কারক হচ্ছেন স্যার জন মার্শাল, রায় বাহাদুর, দয়ারাম সাহিনী এবং রাখাল দাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু সভ্যতার আবিষ্কার করেন। হরপ্পার বর্তমান অবস্থান হচ্ছে পাকিস্তানে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে হরপ্পা নগরী, যে সিন্ধু সভ্যতার সময় দুইটি প্রধান নগরীর একটি হরপ্পা নগরীর বর্তমান অবস্থান হচ্ছে পাকিস্তানে। এরপর হচ্ছে ফিনিশীয় সভ্যতা। ফিনিশীয় সভ্যতা হচ্ছে ভূমধ্যসাগর এবং লেবানন পর্বতের মাঝে সরু উপকূল অঞ্চল। ভূমধ্যসাগর এবং লেবানন পর্বতের মাঝের যে অঞ্চল, এই অঞ্চলটাই মূলত ফিনিশীয় সভ্যতা নামে পরিচিত ছিল। তাদের সবচেয়ে বড় অবদান ছিল প্রথম বর্ণমালার উদ্ভাবন করে। তাহলে প্রথম বর্ণমালার উদ্ভাবন করেন কারা? ফিনিশীয়রা। তারা প্রায় 22টি ব্যঞ্জনবর্ণ উদ্ভাবন করে, আর তাদের আয়ের প্রধান উৎস ছিল ব্যবসা বাণিজ্য। ফিনিশীয়দের শ্রেষ্ঠতম পরিচয় হচ্ছে নাবিক ও জাহাজ নির্মাতা হিসেবে। তারা রাতে জাহাজ চালাতো ধ্রুবতারা দেখে। তাহলে রাতে জাহাজ চালাতো ধ্রুবতারা দেখে ফিনিশীয় সভ্যতার লোকজন। এরপর হচ্ছে পারস্য সভ্যতা। পারস্য সভ্যতার বর্তমান নাম হচ্ছে ইরান। পারস্য মানে ইরানের পূর্ব নামই কিন্তু পারস্য। আর এই পারস্য সভ্যতা গড়ে ওঠে খ্রিস্টপূর্ব 2000 থেকে 600 অব্দের মধ্যে। পারস্য সভ্যতার অবদান যদি আমরা বলি, দিনপঞ্জি আবিষ্কার করেন সম্রাট দারিউস। 39টি কিউনিফর্ম চিহ্নের ব্যবহার করেন। দক্ষ প্রশাসন ও ধর্মীয় ক্ষেত্রে নতুন ধারণা। পারসিক ধর্মের প্রবর্তক ছিল জরথুস্ট্র। এই সভ্যতা গড়ে তোলেন আর্যরা। তাহলে পারস্য সভ্যতা কারা গড়ে তোলেন? আর্যরা। এই সভ্যতার অপর নাম ছিল একামেনিড সভ্যতা। পারস্যের ইতিহাসে সবচেয়ে সফল শাসক ছিল সম্রাট দারিউস। আর এই সম্রাট দারিউসই কিন্তু দিনপঞ্জি আবিষ্কার করেন। 330 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক বীর আলেকজান্ডার সমগ্র পারস্য সাম্রাজ্যকে অধিকার করে নেন। তাহলে ইরান অথবা সমগ্র পারস্য সাম্রাজ্যকে দখল করেন আলেকজান্ডার কত খ্রিস্টপূর্বাব্দে? 330 খ্রিস্টপূর্বাব্দে। এরপর আমরা যদি দেখি হিব্রু সভ্যতা, বর্তমান যে প্যালেস্টাইন অথবা ফিলিস্তিন, খুবই আলোচিত একটি রাষ্ট্র। এই ফিলিস্তিন বা প্যালেস্টাইনে কিন্তু হিব্রু সভ্যতা। হিব্রুরা ছিল ইহুদি ধর্মাবলম্বী। তাদের সবচেয়ে বেশি অবদান ধর্মীয় ক্ষেত্রে। বর্তমানে এই প্যালেস্টাইন যেটা প্রায় ইসরায়েলদের দখলদারিতে আছে। বিশ্বে একেশ্বরবাদের কথা ব্যাপকভাবে প্রচার করে। হিব্রু হচ্ছে একটা সেমেটিক ভাষা। এই ভাষায় কথা বলা লোকেরাই হিব্রু নামে পরিচিত। হিব্রু কিন্তু কোনো জাতির নাম নয়। হিব্রু শব্দের অর্থ হচ্ছে যাযাবর অথবা নিচু বংশের লোক। আর এই হিব্রু সভ্যতা প্যালেস্টাইনের হলেও বর্তমানে কিন্তু ইসরায়েলের দখলদারিত্বে।
এর অধিবাসীরা হিব্রুদের বংশধর। এরপর হচ্ছে চীনা সভ্যতা বা চৈনিক সভ্যতা যেটাকে বলা হয় আর কি, যে এই চীনা সভ্যতা বা চৈনিক সভ্যতার অবস্থান হচ্ছে চীনের হুয়াংহো বা পিত এবং ইয়াংসিকিয়াং নদীর তীরে। আর তাদের অবদান হচ্ছে ঘুড়ির উৎপত্তি। চীনের মহাপ্রাচীর নির্মাণ করে তারা। এই চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য প্রায় 21,196 কিলোমিটার। এটি হচ্ছে সর্ববৃহৎ স্থাপনা। আইডিওগ্রাফ নামক লিখন পদ্ধতি উদ্ভাবন করে। ব্রোঞ্জের জিনিসপত্র বেশি ব্যবহার হয় এই সভ্যতা ব্রোঞ্জ সংস্কৃতি নামেও পরিচিত। তাহলে চীনা সভ্যতা ব্রোঞ্জ সংস্কৃতি নামেও পরিচিত। এটার বিশেষ তথ্য যদি আমরা বলি যে চীনা উপকথা অনুযায়ী প্রথম মানুষ হচ্ছে পানকো। প্রাচীনতম দার্শনিক ছিলেন লাওস অথবা লাওৎসে। চীনের ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী দার্শনিক ছিলেন কনফুসিয়াস। প্রাচীন চীনের বিখ্যাত সমন্বয়ক যুদ্ধ কৌশলী ও দার্শনিক হলেন সানসু। চীনা রাজবংশের সবচেয়ে পুরাতন রাজবংশ শাং রাজবংশ। তাহলে চীনা রাজবংশের সবচেয়ে পুরাতন রাজবংশ হচ্ছে শান রাজবংশ। আর চীনের রাজাদের বলা হতো সন অফ গড। গ্রিক সভ্যতা। আর এই গ্রিক সভ্যতার অবস্থান আমরা যদি বলি যে এই গ্রিক সভ্যতাটা মূলত ভূমধ্যসাগরকে কেন্দ্র করে গড়ে ওঠে। ভৌগোলিক ও সাংস্কৃতিক কারণে গ্রিক সভ্যতার সঙ্গে দুটি সংস্কৃতির নাম জড়িত। অ্যাথেন্সকে কেন্দ্র করে গড়ে উঠেছিল হেলেনিক সংস্কৃতি, আর মিশরের আলেকজান্দ্রিয়াকে কেন্দ্র করে গড়ে উঠেছিল হেলেনিস্টিক সংস্কৃতি। তাহলে অ্যাথেন্সকে কেন্দ্র করে যে সংস্কৃতি গড়ে উঠেছিল এটা হচ্ছে হেলেনিক, আর আলেকজান্দ্রিয়াকে কেন্দ্র করে বিকাশ ঘটে হেলেনিস্টিক সংস্কৃতির। সময়কাল যদি আমরা বলি, সময়কাল হচ্ছে 1300 থেকে 1200 খ্রিস্টপূর্বাব্দ। গ্রিক সভ্যতার বেশ কিছু অবদান আছে। এর মধ্যে আছে পৃথিবীর প্রথম মানচিত্র অঙ্কন করেন এই গ্রিকরা। সবচেয়ে বড় অবদান হচ্ছে দর্শন চর্চায়। ইতিহাসের জনক হচ্ছেন গ্রিক দার্শনিক হেরোডোটাস। গ্রিসের দার্শনিকদের মধ্যে বিখ্যাত ছিলেন সক্রেটিস। তাহলে গ্রিসের যে দার্শনিকরা ছিল তাদের মধ্যে বিখ্যাত ছিলেন সক্রেটিস। তিনি হচ্ছেন সব জ্ঞানীদের গুরু। সক্রেটিসের ছাত্র ছিলেন প্লেটোর ছাত্র ছিলেন এরিস্টটল। গ্রিসের মহাকবি ছিলেন হোমার। তাহলে হোমার কোথাকার মহাকবি ছিলেন? গ্রিসের। এবং জনপ্রিয় নাট্যকার ছিলেন এসকাইলাস। অলিম্পিক প্রতিযোগিতার জন্ম হয় গ্রিসে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে অলিম্পিক প্রতিযোগিতা এটার জন্ম হয় কোন দেশে? গ্রিসে। এটার বিশেষ তথ্য যদি আমরা দেখি যে প্রাচীন গ্রিসে যে অসংখ্য নগর রাষ্ট্র গড়ে উঠেছিল তার মধ্যে অন্যতম ছিল স্পার্টা এবং অ্যাথেন্স। স্পার্টা ও অ্যাথেন্স উভয় দেশকে একে অন্যের শত্রু ছিল। অ্যাথেন্স তার বন্ধু রাষ্ট্রগুলোকে নিয়ে একটি জোট গঠন করে যার নাম ডেলিয়ান লীগ, আর স্পার্টা তার বন্ধু রাষ্ট্রগুলো নিয়ে যে জোট গঠন করে তা হলো পেলোপনেসীয় লীগ। তাহলে পেলোপনেসীয় লীগ হচ্ছে স্পার্টার আর ডেলিয়ান লীগ হচ্ছে অ্যাথেন্সের। এই দুই জোটের মধ্যে যে যুদ্ধ হয় তার নাম পেলোপনেসীয় যুদ্ধ। খ্রিস্টপূর্ব 5ম শতকে হয়। প্রাচীন গ্রিসে প্রথম গণতন্ত্রের সূচনা হয়। তাহলে প্রথম গণতন্ত্রের সূচনা হয় কোথায়? গ্রিসের অ্যাথেন্সে। অ্যাথেন্সের চূড়ান্ত গণতন্ত্র প্রতিষ্ঠা করেন পেরিক্লিস। তাহলে প্রথম গণতন্ত্রের সূচনা হয় গ্রিসের অ্যাথেন্সে, মানে গ্রিক সভ্যতায়, এবং এই অ্যাথেন্সে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন তিনি হচ্ছেন পেরিক্লিস। রোমান সভ্যতা। রোমান সভ্যতা হচ্ছে ইতালির টাইবার নদীর তীরে। এর সময়কাল ছিল 8ম থেকে 5ম শতক। আর রোমান সভ্যতার সবচেয়ে বেশি অবদান হচ্ছে আইনে। 12টি ব্রোঞ্জ পাতে খোদাই করে আইন লেখা হয়। রোমান বিখ্যাত কবি ছিলেন ভার্জিল এবং ইতিহাসবিদ ছিলেন ট্যাসিটাস। ভার্জিল ছিলেন রোমান সভ্যতার, সেমভাবে রোমান ইতিহাসবিদ ছিলেন ট্যাসিটাস। রোমের সবচেয়ে খ্যাতিমান সম্রাট ছিলেন জুলিয়াস সিজার। তাহলে জুলিয়াস সিজার ছিলেন সবচেয়ে খ্যাতিমান সম্রাট রোমের। তার বিখ্যাত উক্তি এলাম দেখলাম জয় করলাম, ভেনি ভিদি ভিসি। এটা কার উক্তি? জুলিয়াস সিজারের। প্রায় পরীক্ষার মধ্যে আসে। রোমান সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি হয়ে অক্টোভিয়াস সিজার উপাধি গ্রহণ করেন অগাস্টাস সিজার। মায়া সভ্যতা খুবই গুরুত্বপূর্ণ, ছোট একটা সভ্যতা, কিন্তু প্রশ্ন আসে যে এর অধিকাংশ অংশ পড়েছে মেক্সিকোতে। আর এই মায়া সভ্যতাটা মূলত গড়ে উঠেছে মধ্য আমেরিকায় খ্রিস্টপূর্ব 1000 অব্দে। চিচেন ইৎজা শহরে গড়ে তোলে।
ইনকা সভ্যতা হচ্ছে পেরুর দক্ষিণাঞ্চলে। ইনকা সভ্যতার অবস্থান কোথায়? মায়া সভ্যতা। ইনকা সভ্যতা থেকে অবস্থান দুইটাই পরীক্ষার মধ্যে বেশি এসেছে, যে ইনকা সভ্যতার অবস্থান হচ্ছে পেরুর দক্ষিণাঞ্চলে, মায়া সভ্যতার অবস্থান হচ্ছে মধ্য আমেরিকায়। আর এই মাচু পিচ্চু নগরীর সন্ধান পাওয়া গেছে কিন্তু এই ইনকা সভ্যতায়। সবচেয়ে আধুনিক সভ্যতা হিসেবে বিবেচনা করা হয় ইনকা সভ্যতাকে। আর ইনকা শব্দের অর্থ হচ্ছে যুদ্ধবাজ। ইনকা শব্দের অর্থ কি? যুদ্ধবাজ। অ্যাজটেক সভ্যতা। অ্যাজটেক সভ্যতার বর্তমান অবস্থান হচ্ছে মেক্সিকো ও গুয়াতেমালা। পরীক্ষায় আসতে পারে যে অ্যাজটেক সভ্যতার অবস্থান কোথায়? মেক্সিকো এবং গুয়াতেমালা। এটার সময়কাল যদি আমরা বলি 13 শতকে এই অ্যাজটেক সভ্যতার উদ্ভব হয়। তারা মূলত কৃষি প্রধান এবং ধর্মনিরপেক্ষ। আকসুম সভ্যতা সর্বশেষ, সেটাই আকসুম সভ্যতা হচ্ছে আফ্রিকার ইথিওপিয়া, আফ্রিকার যে অঞ্চলগুলা ইথিওপিয়া, সুদান, ইরিত্রিয়া এবং এশিয়ার ইয়েমেনে। তাহলে আকসুম সভ্যতার অবস্থান কোথায়? আফ্রিকার ইথিওপিয়া, সুদান, ইরিত্রিয়া এবং এশিয়ার ইয়েমেনে। এই আকসুম সভ্যতা আবিষ্কৃত হয় 2019 সালে। আর এটার অবদান যদি আমরা বলি, তারা হচ্ছে আকসুম সভ্যতা মূলত নগর এবং বাণিজ্যিক কেন্দ্র। আর এই আকসুম সভ্যতার সাথে সম্পর্ক ছিল রোম, চীন এবং প্রাচীন পারস্যের সাথে। এই ছিল আমাদের আজকের আলোচনা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।